এই নিউজ সেটে এসে আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে সংবাদ এবং সংবাদের পেছনের নানা বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আমরা আজকের এই অনুষ্ঠানে কথা বলবো। আপনারা জানেন যে দিনের শীর্ষ সংবাদ তো রয়েছেই, এর বাইরে মাননীয় বিরোধী দলীয় নেত্রীর কিছু মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই সৃষ্ট বিতর্কের নানা দিক নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি দেশ জুড়ে 10,000 টাকায় ল্যাপটপের যে কর্মসূচি সরকার চালু করেছে সেটি গ্রাসরুট লেভেলে কি পর্যায়ে রয়েছে, এই বিষয়টি খুব কাছ থেকে যিনি খোঁজ খবর রাখছেন এই মোহাম্মদ আরাফাত, তার কাছ থেকে শুনবো তার এই অভিজ্ঞতার কথা। তো আমাদের এই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যথারীতি আমরা একটু দেখে নেব মোহনা টেলিভিশনে প্রচারিত আজকের দিনের শিরোনামগুলো, তারপর মূল আলোচনায় আমরা ফিরে আসব। তো দেখে নিচ্ছি মোহনা টেলিভিশনে প্রচারিত আজকের শীর্ষ সংবাদগুলো। মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থেকে সবার অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার অঙ্গীকার। দেবী দুর্গাকে নিয়ে খালেদা জিয়ার বক্তব্য শিষ্টাচার বহির্ভূত, সুরঞ্জিত বললেন বিঘ্নিত হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতিও। মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ, বিএনপি সমর্থিত তৈমুরের বিপক্ষে লড়বেন শামীম আইভী দুজনেই। এবং 8 বাংলাদেশের জীবন রক্ষায় সরকারের ভূমিকা জানতে চেয়ে হাইকোর্টের রুল, শ্রমমন্ত্রী বললেন শিরচ্ছেদ এড়ানোর চেষ্টা করা হয়েছে। জনাব আরাফাত, আমরা আমাদের শিরোনামগুলো দেখলাম। তো যে বিষয়টি আমরা অনুষ্ঠানের শুরুতে আগেই আপনার সঙ্গে আলোচনা করছিলাম যে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এটি কিন্তু খুব সহজ ব্যাপার নয় এবং এটি খুবই সেন্সিটিভ একটি বিষয়। এবং আমরা দেখলাম যে সিলেটের সেই লং মার্চ পরবর্তী পরিস্থিতি যে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে আলোচনা এবং মাননীয় প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন, যেটা গণতান্ত্রিক রাষ্ট্রে পৃথিবীর সব দেশেই যেটি খুবই স্বাভাবিক ব্যাপার, এবং সেটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে অনেকটা ঠিক পাকিস্তানি কায়দায়। এবং তখনই এই প্রশ্নটি বারবার আসে যে তাহলে দেশে কি সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না? আপনি আপনার প্রশ্নের মধ্যে বলেছেন অনেকটা পাকিস্তানি কায়দায়। আমি একটু পিছন দিকে যেতে চাই। এই ধরনের রাজনীতির চর্চা আসলে বাংলাদেশে বা এই অঞ্চলে নতুন নয়। আমরা যদি ইতিহাসের দিকে দেখি, পাকিস্তান রাষ্ট্রটার জন্ম হলো 47-এ। সেই মানুষের ধর্মীয় অনুভূতিকে একভাবে অপব্যবহার করে বা সেই ধর্মীয় অনুভূতিকে এক ধরনের ম্যানিপুলেশনের মাধ্যমে, এবং তখনকার ইতিহাস যাই হোক অনেক পিছন দিকের। এবং তার পরবর্তীতে পাকিস্তানে 24 বছর আমরা দেখেছি রাজনীতিতে ধর্মকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং একেবারে অসৎ উদ্দেশ্য নিয়ে, এবং শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে মানুষকে বোকা বানানোর এক ধরনের যে প্রচেষ্টা, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এটা বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে। যখনই মানুষের কথা বলা হয়েছে, বাঙালি জাতির কথা বলা হয়েছে, গণতন্ত্রের কথা বলা হয়েছে, ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা, সমাজ চেতনার কথা বলা হয়েছে, শান্তির প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, তার বিপক্ষে যে রাজনীতি সেটি সবসময় তার বিপক্ষে দাঁড়িয়ে ধর্মকে অপব্যবহার করা। আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু, এখানে আমি বলে নিতে চাই, প্রচন্ড রকমের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, কিন্তু একই সাথে তারা খুব সরলভাবে ধর্মভীরু। আমাদের দেশের মেজরিটি মানুষ কিন্তু মোটেও মৌলবাদী এবং উগ্রপন্থী নয়, কিন্তু এই সরল সাধারণ মানুষের এই যে ধর্মকে নিয়ে তাদের যে ইমোশন, তাদের যে আবেগ, সেই জায়গাতে সবসময় তাদেরকে বোকা বানানোর এক প্রচেষ্টার অংশ হিসেবে ধর্মকে রাজনীতিতে বারে টেনে আনা হয়েছে। একজন বিশেষ কি ধর্মে বিশ্বাস করেন সেটি সেই ব্যক্তির সাথে তার স্রষ্টা এবং তার সৃষ্টিকর্তার সম্পর্ক। এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করার কোনো এখতিয়ার ধর্ম দেয় কিনা কাউকে, এবং যখন করা হয় তখন আমরা একটা সুসভ্য গণতান্ত্রিক দেশে আমরা ধরে নিতে পারি এর পেছন দিকে উদ্দেশ্যগুলো কি। এবং এই ধরনের অপরাজনীতি কিন্তু সমাজকে নষ্ট করে দেয়, দেশকে নষ্ট করে দেয় এবং দেশের মধ্যে অশান্তি নিয়ে আসে। যেমন আমি একটু যদি পরিষ্কারভাবে আপনার কাছে জানতে চাই যে দেশে যে হিন্দু সম্প্রদায় রয়েছে এবং আপনার 2001 সালের নির্বাচনের পরপরই কিন্তু যে রাজনৈতিক সহিংসতা হয়েছিল, বিশেষ করে সংখ্যালঘুদের উপরে যে হামলা হয়েছিল বিএনপি জামাত জোটের নেতৃত্বে, সেই ধারাবাহিকতা থেকে খালেদা জিয়া কি আজও বের হয়ে আসতে পেরেছেন? আপনার কি মনে হয়? ওনার এখন যেটি বললাম 47 পরবর্তী যে রাজনীতি একটি গোষ্ঠীর, এবং সেই রাজনীতির ধারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও 75 পরবর্তী সময় আবার
জেকে বসেছে এবং বিভিন্ন পর্যায়ে তারা শক্তিশালী হয়েছে, কারণ তাদের রাজনীতির মধ্যে আছে ষড়যন্ত্র, মানুষের ইমোশন অ্যান্ড সেন্টিমেন্টকে অপব্যবহার, অ্যাবিউজ করা, এবং এই রাজনীতিটি হচ্ছে এক ধরনের নেতিবাচক রাজনীতি এবং বের হতে পারেনি। এবং আপনাকে আমি বলি যে আজকে বাংলাদেশে যেভাবে পূজাটা হলো, এবং আপনি তৃণমূল পর্যায়ে যান, যে কোনো ধরনের উৎসবে এর ধর্মীয় অংশটি বাদ দিয়ে বাকি যে উৎসবের অংশটি, সেখানে ঈদে বলুন, পুজোয় বলুন, অন্যান্য ধর্মীয় উৎসবে তৃণমূল পর্যায়ে সকল মানুষের এক ধরনের পার্টিসিপেশন থাকে। এই যে মানবতাবোধের যে জায়গা, মানুষের মধ্যে মানুষকে সর্বোচ্চ স্থান দেওয়ার যে জায়গাটি, এটি তো ধর্ম। এর চেয়ে বড় ধর্ম কি হতে আর কি হতে পারে? যেমন আপনি পুজোর কথা বলছিলেন, এবার কিন্তু বাংলাদেশের যে 40 বছরের ইতিহাস, তাতে কিন্তু এবারই সর্বাধিক 29,000 পূজা হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ও কিন্তু এই হিন্দু ধর্মাবলম্বী। এবং আজকে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন যে মাননীয় বিরোধী দলীয় নেত্রী যে কথা বলেছেন সেটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এবং তিনি আরো বলেছেন যে এ ধরনের মন্তব্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে এবং সাম্প্রদায়িক দাঙ্গা হলেও অস্বাভাবিকতার কিছু নেই, কারণ এটা সৃষ্টি করতেই কি তিনি এরকম বলেছেন? অবশ্যই। দেখুন, আজকে বাংলাদেশে যে জনগোষ্ঠী, তার মধ্যে ধর্মীয় বিবেচনায় আপনি দেখলে সংখ্যাধিক্যে মুসলমান। এই একটি দেশে যদি এত শান্তিপূর্ণভাবে পুজোর অনুষ্ঠানগুলি হয় এবং আরো যদি বাড়ে, এটা আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের যে রাষ্ট্র চরিত্রে একটা ইতিবাচক দিক প্রকাশ করছে, যে আমরা কতটা শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক। এর মধ্যে যারা কি বলবো এটিকে, যে এক ধরনের এই ধরনের ইনস্টিগেটিভ উত্তেজনাকর যে কথাবার্তা বলে মানুষকে উত্তেজিত করে এক ধরনের একটা অপপ্রয়াস যে এই সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করা। আরাফাত, মানে আমি একটি কথা জানতে চাইবো আপনার কাছে, যে আপনি জানেন যে মুক্তিযুদ্ধের যে স্পিরিট, যে মুক্তিযুদ্ধের সময় বিখ্যাত একটি গান ছিল যে বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। এই যে বাঙালি, আমরা বাঙালির চরিত্রই কিন্তু অসাম্প্রদায়িকতা। দেখুন, এটি হচ্ছে মজার ব্যাপার। আমরা যখন বাঙালি জাতীয়তাবাদের কথা বলি, এটার মধ্যে একটা ইনহেরেন্টলি অ্যাকোমোডেট করার সবকিছুর এক বিষয় আছে, এবং এর ঐতিহ্য এবং ইতিহাস দীর্ঘদিনের, হাজার হাজার, 4,000, 4,500, 5,000 বছরের। এবং তার পরবর্তীতে আমরা একেবারে যখন মুক্তিযুদ্ধের আগে দিয়ে যে আন্দোলনটি দানা বাঁধলো, আমরা মুক্তিযুদ্ধের দিকে এগুলাম, আমাদের আন্দোলনে, আমাদের মিছিলে, মিটিংয়ে, আমাদের গানে, আমাদের পোস্টারে, সবকিছুর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হয়েছে। এবং এই চেতনার একটি বড় যে কম্পোনেন্ট বা অনুষঙ্গ বা উপাদান, সেটি হচ্ছে অসাম্প্রদায়িকতা এবং সবার উপরে মানুষ। এই যে এই মানবতা বোধের যে জায়গাটি, সেই বিষয়টিকে আপনার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং ন্যায্যতা বোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই চেতনা বোধ থেকে বাংলাদেশ রাষ্ট্র তৈরি। এবং আমরা 75-এর 15 আগস্টের পরে আমরা দেখেছি সেখান থেকে আমরা আসলে সরে গেছি, এবং সরে যাওয়ার ফলশ্রুতি কি, এদেশের মানুষ কিন্তু নিকট অতীতে দেখেছে এই যে জঙ্গিবাদ, উগ্রবাদের যে উত্থান এবং তার ফলশ্রুতিতে কি হয়। সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ, যার ধরেন একজন সাধারণ গৃহিণী, যিনি তার হাউস হোল্ড এবং রান্নাঘরের বাইরে অন্য কিছু যার এখতিয়ারের মধ্যে নেই বা তার জুরিসডিকশনে নেই বা তার সেই কর্মযজ্ঞের মধ্যে পড়ে না, এরকম মানুষগুলোকেও ছুঁয়ে গেছে। তারাও তাদের সন্তানকে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারেনি কোথায় বোমা ফাটে। কাজে এই রূপটা দেখার পরেও আমাদের তো নতুন করে বলে দিতে হবে না কি ধরনের রাজনীতি আমরা চাই, কি ধরনের সমাজনীতি আমরা চাই, কি ধরনের অর্থনীতি আমরা চাই, কি ধরনের ধর্মনীতি আমরা চাই। কাজে আজকে আবার যে উস্কে দেওয়ার যে প্রচেষ্টা, কার ধর্ম কি সেটি তো কারো অন্য কোনো ইন্ডিভিজুয়ালের মাথা ব্যথা হওয়ার কথা। যেমন খুব ছোট্ট একটি বিষয়, যে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন এবং সেখানে তিনি তার কিছু মন্তব্য করেছিলেন, এবং মজার ব্যাপার, খালেদা জিয়ার সঙ্গে যখন ধর্মীয় ফখরুল ইসলাম আলমগীর তার পরপরই গিয়েছিলেন এবং খালেদা জিয়ার সাথে হিন্দু ধর্মাবলম্বী নেতারা দেখা করেছেন, এবং তখন খালেদা জিয়াও বলেছেন, ফখরুলও বলেছেন যে বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন সংখ্যালঘুদের সমস্ত সুযোগ সুবিধা তারা নিশ্চিত করেন। কিন্তু নিশ্চিত করার নমুনা কি এটি? প্রথম কথা হচ্ছে 2001 সালে ইলেকশনের পরবর্তী পর্যায়ে কি হয়েছে আজকে আপনি পত্রপত্রিকা খুলে দেখবেন, এবং আমরা এত তো বিস্তৃতি পরায়ণ নয় যে আমরা ভুলে গেছি, আমরা জানি যে কি হয়েছিল। এবং আজকে দেখুন, আমি অন্যান্য কিছু টক শোতে আমি দেখেছি একেবারে তৃণমূল থেকে ফোনে কানেক্ট করা হয়েছে আমাদের শহরের
বসবাসকারী অনেকেই যারা গ্রামে গেছেন এবং ওনারা যে চিত্র বিবৃত করেছেন ফোনের মধ্য দিয়ে, একটি চমৎকার সুসভ্য গণতান্ত্রিক দেশের যে চিত্র হয় সেটি আমরা দেখেছি শান্তিপূর্ণভাবে। এবং যে কমিটিগুলি হয়েছে, মন্দির কমিটি, সেখানে মুসলমানদেরও পার্টিসিপেশন, এবং সেটি কিন্তু একটি ধর্মকে আরো উচ্চ স্থানে নিয়ে যায়। কোনো ধর্ম বিরুদ্ধে কটূক্তি করা বা কোনো মানুষকে কোনো ধর্মকে সংযুক্ত করে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্ত তৈরি করা, সেটি ধর্ম হতে পারে না। স্রষ্টার কাছে সেটি পছন্দনীয় হতে পারে না। এটি যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগুলো বোঝে। কাজে আমার মনে হয় আমাদের খুব শক্তভাবে এই প্রজন্মকে, বিশেষ করে যাদের আন্তর্জাতিক এক্সপোজার জানাশোনা আছে, তাদেরকে শক্তভাবে এই বিষয়, এইগুলির বিপক্ষে অবস্থান নিতে হবে এবং শক্তভাবে না বলতে হবে। যেমন রাজনৈতিকভাবে যে আমরা লং রোড মার্চটি দেখলাম, এবং এইটা নিয়ে রাজনৈতিক যারা বিশ্লেষণ করেন বা বিশ্লেষণ দেন, তারা কিন্তু নতুন করে একটা ভাবনা চিন্তা শুরু করেছেন যে আসলে এই সিলেটের থেকে কি ফল এলো বা এই প্রত্যাশাটা কি ছিল, তাদের প্রাপ্তিটা কি ছিল। তো সেখানে প্রাপ্তি হিসাব করতে গিয়ে দেখা যাচ্ছে নানা ধরনের সমীকরণ সামনে চলে এসছে। যেমন খালেদা জিয়া সেখানে বলেছেন, তিনি যে মাননীয় বিরোধী দলীয় নেত্রী বলেছেন যে তিনি ক্ষমতায় যদি যান তাহলে ক্ষমতায় তিনি যে তরুণদের হাতে তিনি নেতৃত্ব ছেড়ে দিবেন এবং একটি নীতিমালা করবেন, যে নীতিমালার আলোকে কিভাবে দেশ চলবে, যারা সিনিয়র তারা বুদ্ধি পরামর্শ দিবে আর তরুণরা। দেখুন, কথাটি যেটি আপনি বললেন, অ্যাপারেন্টলি কথাটি কিন্তু চমৎকার একটি কথা যে আমরা তরুণদেরকে স্বাগত জানাচ্ছি, কিন্তু একই সাথে আমি বলতে চাই এই যে তারুণ্যের ব্যাপারে আমাদের একটা আকর্ষণ আছে অবশ্যই, এবং সেই যে আকৃষ্ট আমরা হই, সেখানে কিছু বিষয় আমাদের ভুলে গেলে চলবে না। সেই তারুণ্যের মধ্যে সততা থাকতে হবে, সেই তারুণ্যের মধ্যে সাহস, দেশপ্রেম থাকতে হবে, সেই তারুণ্যের মধ্যে যোগ্যতা থাকতে হবে, তার সবকিছু সন্নিবেশ ঘটতে হবে। এগুলো ব্যতি রেখে কোনো তারুণ্য এবং তরুণকে যদি আপনি বা তরুণদেরকে আপনি দ্য সো কল্ড, বা তারুণ্য কিন্তু একটি সিম্বলিক, এটা কিন্তু শুধু বয়সের বিষয় নয় আমি যেটা মনে করি। এবং এই তারুণ্যের যে এনার্জি, যার পুরোটাই তার সেই অঙ্গীকারের জায়গা থাকতে হবে, তার পুরোটাই ব্যয় করবে এবং জনগণের জন্য। এই কমিটমেন্ট, এই অঙ্গীকারের সবকিছু বাইরে রেখে যদি এমন কোন তারুণ্যের কথা উনি বলেন, আমি জানি না সেই তারুণ্য দিয়ে আসলে দেশের কোনো লাভ হবে না। নিকট অতীতে আমরা দেখেছি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তিনি তার দুর্নীতিগ্রস্ত দুই ছেলেকে রাজনৈতিক অঙ্গনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্যই এই ধরনের কনসেপ্ট খুঁজছেন এবং এই ধরনের কথা বলছেন। এখন মানে বিএনপির রাজনীতিতে তারা তাদের রাজনীতিটি করছে, এবং অবশ্যই তাদের রাজনীতিতে একটি ফোকাল পয়েন্ট হচ্ছে গত তাদের টার্মে তাদের যে দুর্নীতি বা যে বিষয়গুলি হয়েছে আমরা জানি, এটা সর্বজন বিদিত, এবং তার ফলশ্রুতিতে যে পরবর্তী যে কনসিকুয়েন্স আমরা জানি। এখানে আবার রিহ্যাবিলিটেশন একটা বিষয় আছে, পুনর্বাসনের বিষয় আছে, সেই প্রচেষ্টা তিনি তার জায়গা থেকে করার চেষ্টা করবেন, সেখানে আমি তাকে দোষ দিব না। বাট আমি যেটি বলবো সেটি হচ্ছে দেশের জনগণকে এখানে সজাগ থাকতে হবে। আমরা খুব নিকট অতীতে যা দেখেছি তার পুনরাবৃত্তি এই দেশে আমরা দেখতে চাই না। আমরা তারুণ্যের নামে আমরা অসৎ রাজনীতি, তারুণ্যের নামে আমরা দুর্নীতি দেখতে চাই না। তারুণ্যের নামে আমরা দেশপ্রেম বিবর্জিত কোনো ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে চাই না। তো তারুণ্য বলতে আমরা যেটা বুঝি, তারুণ্যের যে শক্তি, তারুণ্যের যে চেতনাবোধ, তার সবকিছু ইতিবাচকভাবে দেশের রাজনীতির মধ্যে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটি কাজে লাগাতে হবে। জনাব মোহাম্মদ আরাফাত, সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আরাফাতের সঙ্গে। আরাফাত, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে 10,000 টাকায় ল্যাপটপ, এটি কিন্তু আল জাজিরার শিরোনামটি আমি একটু পড়ে শোনাতে চাই কালকের, এবং তারা বাংলাদেশ প্রসঙ্গে এই বিষয়টি প্রধানমন্ত্রীর উদ্বোধন এবং এই ল্যাপটপ কিভাবে বিপণন হবে সেটি তার কিছু মডেল দেখিয়ে শিরোনামটি ছিল এরকম যে বিশ্বাস করুন আর না করুন বাংলাদেশে ল্যাপটপ তৈরি হয়, এরকম একটি শিরোনাম ছিল। এবং আপনি তো কাছ থেকে দেখেছেন যে গ্রাসরুট লেভেলে মানুষের যে সারাটা, অ্যাবসলিউটলি, আনডাউটেডলি এটা ইটস এ বিগ অ্যাচিভমেন্ট আমি বলবো। দেখুন, এখন বাংলাদেশ ল্যাপটপ বানাচ্ছে, বাংলাদেশের ল্যাপটপের ব্র্যান্ডের নাম কি? দোয়েল। সে ব্র্যান্ডটা শুধু বাংলাদেশে ব্যবহৃত হবে না, পৃথিবীর অন্যান্য দেশেও আমরা কিন্তু বাংলাদেশের ইমেজকে প্রমোট করবে। এখন এত চমৎকার যে প্রোটোটাইপগুলো আমরা দেখেছি বা টেলিভিশনে আপনারা সবাই দেখেছেন, যে চমৎকারভাবে যে নিট একটা বিষয় আছে এটার মধ্যে, এটা কিন্তু বাংলাদেশ ইমেজকে বাড়িয়ে দেবে। আজকে বাংলাদেশ ল্যাপটপ বানাচ্ছে, এবং শুধু বানাচ্ছে না, এমন একটা মেকানিজমের মাধ্যমে এই ল্যাপটপের দাম একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের, ছাত্রছাত্রীদের মধ্যে তাদের যে অর্থনৈতিক যে
জায়গাটি আছে সেটা বিবেচনায় রেখে তাদের যে অ্যাফোর্ডেবিলিটির মধ্যে রাখা প্রাইস ওয়াইজ দামের দিক থেকে সেটা একটি বড় অর্জনের জায়গা আমি মনে করি। এবং এই জায়গায় পৌঁছতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। এই যে কনফিগারেশনগুলি সেট করা, কি কনফিগারেশনে থাকবে এবং এই প্রোটোটাইপগুলিতে নিয়ে আসা, তারপর শুধু ল্যাপটপ যে বানানো হয়েছে তাই না, এটা ভিতরে যে সফটওয়্যারগুলি, এখানে কিন্তু প্রতিটি জিনিস বাংলাতে ব্যবহার করা হচ্ছে। এবং আপনি এটা অন করলে স্মৃতিসৌধের একটি ছবি দেখবেন এবং যে ছোট্ট মিউজিকটি আসবে, আমরা তোমাদের ভুলবো না। এই যে একেবারে হোমগ্রোন, দেশজ, দেশের মাটি থেকে লক্ষ শহীদের যে শহীদ, অ্যাবসলিউটলি। দেখেন এটা এই যে আমরা যে নিজেদেরকে প্রমোট করার জন্য এরকম একটি তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় আমরা যে আমাদের পদার্পণ হলো, এবং যেটি শুধু ল্যাপটপ উৎপাদন করলে একটি বিষয় হতো, সেটিকে আবার অর্থনৈতিকভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার যে প্রচেষ্টা, সব দিক থেকে আমি বলবো বিশাল একটি অর্জন। তবে এই মুহূর্তে আমাদের একটু অপেক্ষা করতে হবে, আমি যেটি মনে করি যে ক্যাপাসিটি বিল্ড করতে হবে। আমাদের যে চাহিদা সেই তুলনায় যোগান হয়তো আমরা কালকে থেকেই পারবো না, কিন্তু আজকে গ্রাসরুট লেভেল থেকে কিন্তু এরকম কথা উঠে এসেছে যে বিশেষ করে আজকে আমরা আমাদের প্রতিনিধিও পাঠিয়েছিলাম আইডিবি ভবনে, যেখানে এগুলি বিক্রি হওয়ার কথা, এবং সেখানে কিন্তু পর্যাপ্ত সংখ্যক পাওয়া যাচ্ছে। আমি একটু ঢাকার বাইরের মানুষ বারবার ফোন করে, আমি একটু পরিষ্কার করে দিই আপনাকে, সেটি হচ্ছে যে 1 লক্ষ ল্যাপটপ ম্যানুফ্যাকচার করার পরে কালকে প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছেন, বিষয়টি তা নয়। যেটি হচ্ছে যে কি কনফিগারেশনে ল্যাপটপটি হবে, তার মূল বিষয়টি এটার সফটওয়্যার কেমন হবে, পুরো জিনিসটা নিয়ে দীর্ঘদিনের কাজ আছে। এটি লোগো কি হবে, সিম্বল কি হবে, নাম কি হবে, পুরো বিষয়টি একটা জায়গায় আসার পরে কিছু প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, এবং যেগুলোকে এবং তার যে ক্যাপাসিটিটা এবং তার যে মানে যত ফ্যাক্টরিতে যে প্ল্যাটফর্মগুলি তৈরি করা হয়েছে করে প্রধানমন্ত্রী এটিকে উদ্বোধন করলেন। এখন ফেজ বাই ফেজ এগুলো ম্যানুফ্যাকচার্ড হবে, প্রডিউসড হবে এবং ছড়িয়ে যাবে গোটা বাংলাদেশে। এখনই আপনি কালকে থেকে পেয়ে যাবেন না, কিন্তু প্রধানমন্ত্রী সবকিছু তৈরি করার পর উদ্বোধন করবেন তা তো নয়। যখন আমরা প্রস্তুত হয়েছি যে ল্যাপটপগুলি এই কনফিগারেশন এই দামের মধ্যে পসিবল, কারণ এগুলো কিন্তু অনেক অ্যানালিসিস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিষয় আছে, সব কাজ রেডি করে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এখন হচ্ছে সময়ের ব্যাপার মাত্র। ক্যাপাসিটি যেটি আছে, হয়তো আমরা 10,000 20,000 ল্যাপটপ আগামী 7-8 মাস 1 বছরের মধ্যে আসবে, এবং এগুলি এটা 1 লক্ষ 2 লক্ষতে নিয়ে যাওয়ার পরিকল্পনা, এবং পুরোটাই বাংলাদেশের যে টেলিফোন শিল্প সংস্থা টেসি যেটা আছে সেখানেই কিন্তু ম্যানুফ্যাকচার হবে এবং বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে যাবে। এই কাজটি এত সহজ নয়, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা লক্ষ লক্ষ ল্যাপটপ কালকে প্রডিউস করে স্প্রেড করে দিতে পারবো না, কিন্তু আমরা যে জায়গায় আজকে পৌঁছেছি, এই যে প্রোটোটাইপ, এবং বড় বড় কোম্পানিগুলোতেও তাই হয়, এবং বিশেষ করে যেহেতু এটা সরকারিভাবে হচ্ছে, কাজে আপনি চিন্তা করে দেখেন শিক্ষার দিক থেকে কি বিশাল একটা বুস্ট দিবে। এবং শুধু শিক্ষা না, অন্যান্য যে বিষয়গুলি, ইভেন আপনার গ্রামে গ্রামে তৃণমূল পর্যায়ে আপনার উদ্যোক্তা তৈরি করবে এই ল্যাপটপকে ঘিরে, মানুষের ক্রয় মানে ইনকাম জেনারেট করার বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি হয়ে যাবে, এই জিনিসগুলি তৈরি হবে এবং তাদের ক্রয় ক্ষমতার যে আপনার সেটিও বাড়ার একটা সুযোগ তৈরি হবে। এখানে আমি একটু বলে রাখতে চাই যে প্রধানমন্ত্রী যে ফিলসফি অ্যাবাউট ডিজিটাল বাংলাদেশ, সেটি কিন্তু একেবারে সাধারণ অর্থে যে দর্শনটি, যে মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে মানুষ একটি ল্যাপটপ কিনবে বা একটি সেলফোন কিনবে, হ্যাঁ, ইকোনমিক ডেভেলপমেন্টের ফলে আপনার ক্রয় ক্ষমতা বাড়বে, তারপর আপনি এটি করবেন। কিন্তু প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের দর্শন কিন্তু একটু উল্টো। সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি নিয়ে সরকার মানুষের দোরগোড়ায় পৌঁছবে এবং তার ফলশ্রুতিতে তার ক্রয় ক্ষমতা বাড়বে এবং তার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, তার জীবন মানের উন্নয়ন ঘটবে। এবং সেই যে ফিলসফি যেটি, সেই ফিলসফির বাস্তবায়ন কিন্তু আমরা দেখেছি, এবং এই ল্যাপটপ প্রজেক্টটি তার একটি বড় উদাহরণ। এবং এই 3 বছরের মাথায় এসে এই জায়গায় এসে পৌঁছানো কিন্তু মানে এত সহজ কথা নয়, এবং ফেজ বাই ফেজ ইভেন্চুয়ালি এটি আমরা পাবো, এটি বাজারে অ্যাভেলেবল হবে। এবং গভর্নমেন্টও তো, আমি যেটি জানি যে প্ল্যানটি আছে যে একেবারেই বিনামূল্যে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে যতই সময় যাবে ততই এই ল্যাপটপের দাম কমতে থাকবে, এবং এমন দিন আসবে যে $100 যেই ল্যাপটপের একটা সাপনিক একটা পরিকল্পনা ছিল, সেটি কিন্তু আলোর মুখ দেখেনি, কিন্তু বাংলাদেশে সেটি সম্ভব হয়েছে। আমরা তো কাছাকাছি চলে গেছি, একেবারে কাছে। তো এই বিষয়টা আমি আরেকটি প্রসঙ্গ উঠাতে চাই। বিরতির আগে আপনি উঠিয়েছিলেন যে লং মার্চ। মজার ব্যাপার হচ্ছে, যেদিন লং মার্চের ঘটনাগুলি ঘটলো সেদিন আমরা দেখলাম যে এখানে এই দোয়েল প্রজেক্টের উদ্বোধন করছে। আজকে যে বিশ্ব মন্দার, যে গোটা বিশ্বব্যাপী অর্থনৈতিক যে মন্দার যে
অবস্থা এবং যাতে গোটা বিশ্বের বড় বড় দেশগুলি হুমকির সম্মুখে পড়ে গেছে, এর মধ্যে বাংলাদেশ কিন্তু মোটামুটি শক্তভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু চ্যালেঞ্জগুলি কিন্তু অনেক বড়। এবং আমাদের যে আপনার ওভারঅল ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের জায়গাতে বড় বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। আপনি দেখুন আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভের উপর একটা চাপ পড়েছে। এর ওয়ান অফ দ্য কারণ হচ্ছে যে আমরা পাওয়ার সেক্টরে যে ইনভেস্টমেন্টগুলি, বড় বড় ইকুইপমেন্টস, টুলস, মেশিনারিজ ইম্পোর্ট করে আনতে হচ্ছে, আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলি হচ্ছে। নট অনলি দিস, আপনি যে টেলিভিশন চ্যানেলে বসে কথা বলছেন, নতুন নতুন টেলিভিশন চ্যানেল আসে এবং তার টুলস ইকুইপমেন্টস তো আপনাকে ইম্পোর্ট করতে হয়, তো ডলারগুলি কিন্তু চলে যাচ্ছে। এবং এই ডলার যে চলে যাচ্ছে এটা কিন্তু খারাপ না, কারণ যেগুলো আপনার দেশে আসছে সেগুলো আবার ইকোনমিক অ্যাক্টিভিটিতেই কন্ট্রিবিউট করছে। কিন্তু অ্যাপারেন্টলি এই জায়গাটা চ্যালেঞ্জ যেটা তৈরি করছে, সেখানে কিন্তু আমাদের দেশে এখন সবচেয়ে যে জিনিসটি বেশি দরকার সেটি হচ্ছে রাজনৈতিক একটি স্থিতাবস্থা এবং রাজনৈতিকভাবে একটা চমৎকার পরিবেশ। কাজে আমার মনে হয় যে লং মার্চ, রোড মার্চ, এগুলো বিএনপি ঠিক আছে তাদের দলীয় পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা করছেন, কিন্তু আমার মনে হয় সেই জায়গা থেকে রাজনৈতিক অস্থিরতা তৈরি না করে আলোচনার রাজনীতিতে আসাটা খুবই প্রয়োজন, কারণ দেশের স্বার্থে, মানুষের কল্যাণে। মানুষের কল্যাণে। কারণ অনেকে হয়তো বুঝতেই পারছেন না যে আমরা কোন ইকোনমিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে এবং গোটা বিশ্বের কি অবস্থা। এখানে আমাদের আসলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক স্থিতিশীলতা এই দেশে খুবই প্রয়োজন। এবং এই স্থিতিশীলতা আনার জন্য আলোচনা এবং সংসদের যে আলোচনা বা অন্যান্য কোনো ফোরামে আলোচনা কোনো বিকল্প নেই। আমরা জনাব আরাফাত, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে একটি প্রশ্ন দিয়ে আমরা আপনার কাছ থেকে বিদায় নিব। সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন আর কিছুক্ষণের মধ্যে হিলারি ক্লিন্টন এবং আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি শীর্ষ বৈঠক হতে যাচ্ছে, এবং এই বৈঠকটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা এবং আন্তর্জাতিক যে বিশ্লেষকরা আছেন তারা নানা মন্তব্য করেছেন গত 2 বছরে। বিশেষ করে ইউনুস ইস্যুতে বাংলাদেশের একটু দূরে সরে আসা এবং বাংলাদেশকে একটু ছোট করে দেখা এবং বাংলাদেশ সরকারকে ছোট করে দেখা, এ ধরনের। এবং এই বৈঠকের ঠিক কিছুক্ষণ আগে আমরা যখন এই অনুষ্ঠানে বসছিলাম তখনই আমরা খবর পেয়েছি যে রবার্ট ব্রেক দীপুমণির সঙ্গে কথা বলেছেন ইউনুসের বিষয়টি সেটেল করার জন্য, এবং বলেছেন যে কিভাবে এটিকে সমাধান করা যায়। এবং দীপুমণিও তার উত্তরে বলেছিলেন যে আমরা আসলে তার বয়সটি কিভাবে কমাবো, এটি এখন বড় প্রশ্ন হয়ে দেখাচ্ছে। তা আপনি কি মনে করেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এই শীর্ষ বৈঠকে কোনো ইতিবাচক কিছু বের হয়ে আসতে পারে? একটি জিনিস আমি যেটি মনে করি, ডক্টর ইউনুস ওনার যে নেটওয়ার্ক অল ওভার দ্য ওয়ার্ল্ড, স্পেশালি আমেরিকাতে, এবং আমরা জানি হিলারি ক্লিন্টন নিজে ওনার ব্যক্তিগত বন্ধু, তো ওনার এই পর্যায়ে ওনার যে নেটওয়ার্ক এবং বন্ধু আছে সেক্ষেত্রে উনি এক ধরনের চাপ দেওয়ার মতন ওনার সেই ক্ষমতা আছে, আমি যেটা মনে করি। বাট একই সাথে আমি যেটা বলতে চাই, যেখানে আমার আস্থার জায়গাটি, যে ডক্টর ইউনুস আমেরিকান গভর্নমেন্টের উচ্চ পর্যায়ের ক্ষমতাশালী, প্রভাবশালী কিছু বিশেষ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট হতে পারে, কিন্তু শেখ হাসিনা আমেরিকার জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট। কারণ আমেরিকার আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে সন্ত্রাস বিরোধী যে তাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে শেখ হাসিনার যে নেতৃত্ব এই সাউথ এশিয়াতে, এবং তার যে স্ট্যান্ড সন্ত্রাসের বিপক্ষে, এবং তার যে জীবন থেকে যে অভিজ্ঞতা এবং সেখান থেকে তার যে অঙ্গীকার, সেখানে শেখ হাসিনাকে আমেরিকার জাতীয় স্বার্থে অনেক বেশি দরকার। ডক্টর ইউনুসকে কিছু ব্যক্তি বিশেষের ব্যক্তি স্বার্থ, বন্ধুত্বের কারণে প্রয়োজন হলেও হতে পারে। কাজে এই ইকুয়েশনে শেখ হাসিনাকে আমেরিকা অনেক বেশি দরকার, আমি ব্যক্তিগতভাবে। এবং সেখান থেকে ইতিবাচক একটি বিষয় বের হওয়ার সম্ভাবনা, এবং এই কারণেই এই বৈঠকটি এত প্রায় 2 বছর পর হতে যাচ্ছে। আমরাও এরকম একটি আশাবাদ দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই। এই মধ্যরাতে আমাদের এই নিউজ সেটে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের